আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৭ এর ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য ৩ নিয়ে আলোচনা করব। সম্পাদ্য ৩টা এই সপ্তম অধ্যায়ের সম্পাদ্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এটাকে আমি 99% আসার সম্ভাবনা দিব। প্রশ্ন যেহেতু আমি করি নাই তাহলে 100% দেওয়া আসলে সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে আমি 100% দিতাম। তো এটা এত বেশি পরীক্ষা আসে তোমরাও জানো। তোমরা টেস্ট পেপার খুললেই দেখবে এই প্রশ্নটা কমন। ম্যাক্সিমাম বোর্ডে ম্যাক্সিমাম স্কুলে প্রশ্নটা কমন। আর এটা একটু বড় হয়, সম্পাদ্যটা কয়েকটা ধাপ অতিক্রম করতে হয়, যার কারণে অনেকেই বুঝতে পারে না। কিন্তু এটা সহজ। দেখো আগে সম্পাদ্যটার মধ্যে কি আছে প্রশ্ন বোঝার চেষ্টা করো। আগে দেখো বলছে যে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ দিয়ে দিয়েছে আর পরিসীমা দেওয়া আছে। এখন ত্রিভুজটি তোমাকে আঁকতে হবে। মানে বিষয়টা এমন, এটা যদি ত্রিভুজ হয়, এই দুইটা কোণ যদি দিয়ে দেয়, মানে ভূমি সংলগ্ন কোণ যে কোনো দুইটাই হতে পারে। ভূমি যদি এটা ধরি তাহলে এই কোণ দুইটা মনে করো আমার দেওয়া আছে, আর এই তিনটা বাহুর যোগফল দেওয়া আছে। এটা এ, এটা বি, এটা যদি সি হয় তাহলে এ বি আর সি এর যোগফল দেওয়া আছে। পরিসীমা মানে কি তিনটা বাহুর যোগফল দেওয়া আছে। তাহলে আমি এমন একটা ত্রিভুজ এখানে অঙ্কন করব যে ত্রিভুজটি এই শর্ত মানবে। মানে আমি প্রথমে দুটি কোণ নিয়ে নিব নিজের মতো করে, আর তিনটা বাহুর যোগফল মানে পরিসীমাটা নিয়ে নিব। ওই শর্তগুলো দিয়ে আমি একটা ত্রিভুজ অঙ্কন করব যে ত্রিভুজ এই শর্ত মানবে। মানে ভূমি সংলগ্ন কোণ হবে এক্স আর ওয়াই এর সমান, আর তিনটা বাহুর যোগফল হবে পি এর সমান, বা পরিসীমাতে আমরা পি দিয়ে প্রকাশ করব। যে কোনো কিছু দিয়ে প্রকাশ করা যায়, কিন্তু আমি প্রকাশ করব পি দিয়ে, বইয়ে যেহেতু পি আছে আর কি। তো এখন তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো আমরা কিন্তু আগেই দেখেছিলাম যখন আমরা সম্পাদ্য অঙ্কন করি তখন আগে কি কি এখানে যা যা দেওয়া আছে ওইটা অনুসারে প্রদত্ত তথ্যগুলো আগে এঁকে নিই। তা প্রদত্ত তথ্যগুলো আমি যদি আঁকতে চাই, আরেকটা জিনিস তোমাকে বলে দিই, সেটা হলো একটা ত্রিভুজের তিনটা কোণ আছে। এখন তিনটা কোণের যোগফল তো 180 ডিগ্রি। মানে একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফলই 180 ডিগ্রি। তা ওই হিসাবে যদি আমি এভারেজে এক একটা কোণ ধরি, গড়ে একটা কোণ ধরি, তার গড়ে একটা কোণ হয় 60 ডিগ্রি। তাহলে যখন তোমার দুইটা কোণ দিয়ে দিছে, এই কোণ দুইটা তুমি নিবে, তখন চেষ্টা করবে কোণগুলো যেন 60 ডিগ্রির আশেপাশে হয়। একটু কম বা একটু বেশি হোক সমস্যা নাই। এখন তুমি যদি নেওয়ার সময় দুইটা কোণই 30 ডিগ্রি নাও, তাহলে বাকি যে কোণটা থাকবে, তিনটা কোণ তো তোমাকে বানাতেই হবে। দুইটা কোণের যোগফল হয়ে যাবে 30, 30, 60, তার বাকিটা হবে 120 ডিগ্রি। এই ত্রিভুজটি দেখতে কি বেশি সুন্দর হবে? হবে না। আর যখন তোমার ইচ্ছা মতো কোণগুলো নেওয়ার সুযোগ দিবে তখন চেষ্টা করবা কোণগুলো 60 ডিগ্রির আশেপাশে নেওয়া, তাহলে তোমার চিত্রটা বেশি সুন্দর হবে। তা আমরা নেই 50 ডিগ্রি 60 ডিগ্রির আশেপাশেই নিব। দেখি, দেখো প্রথমে আমরা পরিসীমাটা নিই। পরিসীমা হলো, যেহেতু তিনটা বাহুর যোগফল তাহলে যথেষ্ট বড় নিব। এটা হলো পরিসীমা, পরিসীমা হলো পি। এবার দুটি ভূমি সংলগ্ন দুটি কোণ দিয়ে দিচ্ছে, তাহলে দুটি কোণ আমি নিয়ে নেব। তোমরা নেওয়ার সময় ভাবে নিবা। দেখো আগে স্কেল দিয়ে ভাবে দুইটা রেখা তুমি তুমি টেনে নেবে, তারপর এটার সাথে এখানে একটা কোণ, এখানে একটা কোণ উৎপন্ন করে দেবে। আমি এটা নিলাম কোণ, এখানেও এই 60 ডিগ্রিটা একটু বড় নিছি। এটা 60 ডিগ্রির আশেপাশে হবে, এটা 60 ডিগ্রি থেকে একটু বড় আর কি। তাতে এটা যে একেবারে মাপ 60 ডিগ্রির কাছাকাছি নিতে হবে এমন কোনো কথা নেই, একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেহেতু চিত্রটা সুন্দর বানানোর চেষ্টা করতেছি, এই জন্য 60 ডিগ্রি বা 60 ডিগ্রির একটু বেশি বা কম একটু নিয়েছি আর কি। তো দেখো এই কোণটা হলো এক্স, এই কোণটা হলো ওয়াই। এখন আমি এই তথ্যগুলো দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করবো এখানে। দেখো তাহলে আমরা আগের মতোই, দেখো আগের দুইটা সম্পাদ্য আমি যখন বুঝিয়েছিলাম তখন কিন্তু বলছিলাম, দেখো আমাদের তথ্য যাই দেওয়া থাক না কেন, তথ্যগুলো নেওয়ার সময় অবশ্যই বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে নিতে হবে। যেমন পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে কি তিনটা বাহুর সমষ্টি দেওয়া। তিনটা বাহুর সমষ্টি তুমি যদি ছোট একটু নাও তাহলে ওই ত্রিভুজটা একেবারেই ছোট হয়ে যাবে। এই জন্য আমি ইচ্ছা করে একটু বড় নিয়েছি পরিসীমা। আর এই কোণগুলো 60 ডিগ্রির আশেপাশে এই জন্যই নিয়েছি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি গড়ে এক একটাকে ভাগ করে দিতে চায় তারপরেও 60 ডিগ্রি করে পড়ে। তাই সেই ক্ষেত্রে 60 ডিগ্রির একটু বেশি বা একটু কম নিলে আমার জন্য চিত্রটা সুন্দর হবে, এই জন্য এইভাবে নিয়েছি। এরপরে বাকি কাজ কিন্তু সব আগের মতোই, শুরুটা আগের মতোই করতে হয়। যে কোনো একটা রশ্মি নিয়ে আমরা শুরু করব, যে কোনো একটা রশ্মি নিয়ে শুরু করতে হয় না? তা আমি ওই যে কোনো একটা রশ্মি নিয়ে মনে করে শুরু করলাম। এটা হলো একটা রশ্মি। এখন এই রশ্মি হতে দেখো আমার কিন্তু এখানে জানা আছে পরিসীমা, বাহু না। তারপরেও আমাকে কি করতে হবে, এই পরিসীমার সমান করে এখান থেকে পরিসীমা এখানে একটা অংশ কেটে নিব আর কি। পরবর্তীতে চিত্রটা কি হবে সেটা আমি বুঝিয়ে দিব কেন এমন হচ্ছে। এখন আমার কাজ হলো এই যে এই বাহুর সমান করে, মানে পরিসীমা পি এর সমান করে, বাবারে বাবা এটা তো অনেক বড় নিয়ে ফেলছে। যাই হোক একটু ছোট হলেও তোমরা মাপ নেওয়ার সময় সুন্দর করে নিও। এই এটা কিসের সমান নিলাম বুঝো, কিন্তু এটা কিন্তু পি এর সমান নিয়েছি। পি এইখান থেকে এই পরিসীমা পি এর সমান। এইবার আমি এই যে কোণ এক্স এবং ওয়াই আছে না, এই কোণের অর্ধেকের সমান করে এখানে একটা কোণ, এবং এই কোণের অর্ধেকের সমান করে এখানে একটা কোণ আঁকবো। এখন কোণের অর্ধেকের সমান করে তুমি আঁকার জন্য তুমি দুইটা কাজ করতে পারো। সেটা হলো
এই কোণটা এখানে এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করতে পারো, অথবা এখানে সমদ্বিখণ্ডিত করে তারপর সেটার সমান করে এখানে কোণ আঁকতে পারো, যে কোনো একটা করলেই হবে। আমি যাও কোণের সমান কোণ এঁকে তারপর সমদ্বিখণ্ডিত করি, একটা করলেই হবে, কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে এখানেই করতে হবে। কোণের সমান কোণ কিভাবে আঁকতে হয় বলেছিলাম যে শীর্ষবিন্দুকে কেন্দ্র করে, মানে যে বিন্দুতে কোণটা উৎপন্ন হয়েছে এটাকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিব একটা, এই ব্যাসার্ধ এতটুকু নিলাম, এটা তুমি কমাইতে বাড়াইতে পারবা, সমস্যা নেই। তারপর সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, যেন বৃত্তচাপ দুইটা কোণ উৎপন্ন হয়েছে যে দুইটা বাহু দ্বারা, ওই বাহু দুইটাকে দুইটা বিন্দুতে সেট করে, এটা তুমি খেয়াল রাখবা। যেমন এখানে সেট করেছে দুইটা বিন্দুতে। এবার আমি এইখানে যে ব্যাসার্ধটা নিয়েছিলাম ঠিক একই ব্যাসার্ধ এখানে নিব, এবং এই যে পরিসীমার দুই প্রান্তে ওই ব্যাসার্ধের সমান করে এখানেও একটা বৃত্তচাপ আঁকবো। দেখো আমি বলছিলাম, দেখো এই যে ব্যাসার্ধ যতটুকু নিয়েছি এই দুইটা ব্যাসার্ধ পরিবর্তন করতে পারবো না, কিন্তু এই যে বৃত্তচাপটা যতটুকু নিয়েছি না, এটা আমি ইচ্ছা করলে কম বেশি নিতে পারবো, সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে এই যে এখানে দুইটা বিন্দুতে যে ছেদ করলো, এখানে যতটুকু ফাঁকা, এই ফাঁকাটার সমান ব্যাসার্ধ নিয়ে এখানে আবার একটা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এই দুই প্রান্তের দূরত্বটা আমি এখন নিব, তাহলে এটা সমান নিলাম, হ্যাঁ, নিয়ে এটা সমান এখানে আঁকবো আর কি। এবার এটা যোগ করে দেব। এবার এই কোণের সমান করে ওখানে আবার একটা আঁকতে হবে। দেখো এই কোণটার সমান করে ঠিক একই পদ্ধতিতে এখানে আবার কোণ আঁকবো, তারপর দুইটা একসাথে সমদ্বিখণ্ডিত করবো, সমস্যা নেই। কোণের সমান কোণ আগের মতো আঁকবো, সুবিধা মতো ব্যাসার্ধ নিব যেন দুইটা বিন্দুতে ছেদ করে, পরে এটার সমান নিয়ে এখান থেকে আবার একটা বৃত্তচাপ, পরে এখানে দুইটা বিন্দু যে ছেদ করলো, এই ছেদ বিন্দু দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা মানে এটা নিয়ে আবার এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে। এবার যদি এটা যোগ করি, তোমরা স্কেল দিয়ে যোগ করবা সুন্দর করে, আমি এইভাবেই যোগ করে দিতেছি। তাহলে দেখো কোণ দুইটা আঁকলাম, কিন্তু আমি তো বলেছিলাম যে অর্ধেকের সমান করে কোণ আঁকতে হবে, কিন্তু আমি তো এখানে পুরাটার সমান করে কোণ আঁকলাম, তাহলে আমি এখানে সমদ্বিখণ্ডিত করব। এখন কোণকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি ছিল? তুমি যাকে সমদ্বিখণ্ডিত করতে চাও ওইটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইবার বৃত্তচাপ আঁকতে হয়, এটা সবকিছুর ক্ষেত্রে, সেটা কোণ হোক বা বাহু হোক। যেমন এই কোণটাকে আমি সমদ্বিখণ্ডিত করতে চাচ্ছি, এই যে দুইটা বিন্দুতে ছেদ করছে না, এটা যে কোনো জায়গায়, যেহেতু অলরেডি এখানে ছেদ করানো আছে এই জন্য আমি এটা সমান নিচ্ছি এটাকে। তুমি যদি আবার সুবিধা মতো অন্য জায়গায় একটা দাগ দিয়ে নাও, একটা বৃত্তচাপ দিয়ে নাও, এটাও তোমার ইচ্ছা। তাহলে অর্ধেকের বেশি হয়েছে না? দেখো দেখো তোমাদের অনেকের ভুল ধারণা, আমি যদি সম্পূর্ণটা নেই তাহলে কি হবে না? দেখো আমি বলছি অর্ধেকের বেশি মানে কি? অর্ধেকের বেশি মানে হলো যতটুকু আছে, যদি 30 হয়, 30-এর অর্ধেক হলো 15, তা আমি যদি 60 নেই, সে 60 কি 15-এর বেশি না? অবশ্যই বেশি, মানে অর্ধেকের বেশি, সেটা সম্পূর্ণটার বেশি হলেও সমস্যা নেই। তোমরা মনে করো যে এই অর্ধেকের বেশি হতে হবে কিন্তু সম্পূর্ণটার কম হতে হবে, এমন কোনো কথা না। তুমি অর্ধেকের বেশি নিলেই হবে, সেক্ষেত্রে তুমি আরো বেশি, অর্ধেকের পুরাটার বেশি নিলেও কোনো সমস্যা হবে না। আমি নিলাম এতটুকু আর কি, অর্ধেকের বেশি হয়েছে নাকি আমি শুধু সেটা দেখবো। তাই একটা বৃত্তচাপ একই ব্যাসার্ধ নিয়ে এইখান থেকে আর একটা বৃত্তচাপ আঁকবো, আর একটা বৃত্তচাপ আঁকলাম। এবার এটা যোগ করে দেবো, এটা যোগ করে দেবো, তাহলে এটা সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। দেখো এই কোণটাকে আমি সমদ্বিখণ্ডিত করে ফেলছি। কোন কোণকে সমদ্বিখণ্ডিত করলাম? এক্স কোণকে। তার মানে আমি বলতে পারি এখানে এক্স এর অর্ধেক আছে, এখানে এক্স এর অর্ধেক আছে। এবার এখানে যে ওয়াই কোণটা এঁকেছিলাম, এই ওয়াই কোণটাকে আমি সমদ্বিখণ্ডিত করবো। তা সমদ্বিখণ্ডিত করার জন্য আগের মতোই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, এই তো অর্ধেকের বেশি আছে, তুমি শুধু অনুমান করবো অর্ধেকের বেশি হয় কিনা, তাতেই চলবে। তাই এটা নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, ওই একই ব্যাসার্ধ নিয়ে আবার এই প্রান্ত থেকে একটা বৃত্তচাপ। এবার বৃত্তচাপটা যে দুইটা বিন্দুতে ছেদ করেছে, এই শীর্ষবিন্দু আর এটা যদি আমি যোগ করে দেই, এই যে যোগ করে দিলে তাহলে এটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। দেখো তাহলে এই পাশে আছে ওয়াই এর অর্ধেক, এই পাশে আছে ওয়াই এর অর্ধেক, মানে ওয়াই কোণের অর্ধেক আছে এই পাশে, অর্ধেক আছে এই পাশে। এখন দেখো এই দুইটা একটা বিন্দুতে ছেদ করছে, দেখো কোথায় ছেদ করছে? এ বিন্দুতে। তাই এই বিন্দুটার নাম আমি দিয়ে দিলাম হলো এ। দেখো তোমরা মনে করতে পারো স্যার এখানে এসে এখানে শেষ হয়ে গেল, এটা কিন্তু এদিকে বাড়াই দিতে পারো, সমস্যা নেই, মানে এটাকে একটু বর্ধিত করে এদিকে একটু বর্ধিত করে দিতে পারো, সমস্যা নেই। আমার দরকার ছেদ বিন্দুটা এখানে আছে মনে করো। এইবার এই ছেদ বিন্দুতে এই যে এ বিন্দু যেটার নাম দিয়েছি, এই বিন্দুতে এটার নাম এবার আমি দিয়ে দিই। দেখো এটার নাম মনে করো ই, এটা দিলাম হলো এফ, এটা জি, এটা এইচ, এটা দিলাম হলো আই, এটা তো জি অলরেডি দিয়ে ফেলছি। তাহলে দেখো আমি এই যে এই বাহুটা আছে না, এই বাহুটার সাথে এ বিন্দুতে এই অর্ধেক কোণের সমান করে, মানে x/2 এর সমান করে এখানে একটা কোণ আঁকবো। তাহলে আমি যেহেতু এর সমান করে কোণ আঁকবো, তাহলে অবশ্যই আমাকে চাপের সমান আগে চাপ নিতে হবে, ব্যাসার্ধ এটার সমান করে নিতে হবে।
যেহেতু অলরেডি একটা দাগ দেওয়া আছে আমি এটা সমান মাপ নিলাম। তাহলে এটা সমান নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। দেখো বৃত্তচাপটা কার সাথে আঁকবো? যে যে বাহুর সাথে কোণ আঁকতে হবে অবশ্যই তার সাথে ছেদ করাতে হবে, নাহলে কিন্তু হবে না। যেমন এটার সাথে ছেদ করাতেই হবে এইটার সাথে, তো আমি এটা ছেদ করালাম। এবার অর্ধেক, দেখো এই যে অর্ধেক, যেহেতু অর্ধেকের সমান আঁকবো তাহলে এই অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে আবার বৃত্তচাপ আঁকবো। তা অর্ধেকের সমান এটা এই অর্ধেকও হতে পারে এই অর্ধেকও হতে পারে, একই কথা, অর্ধেক তো দুটাই সমান হবে। তাহলে এই অর্ধেকের সমান নিয়ে এখান থেকে আবার এদিকে বৃত্তচাপ আঁকলাম। এবার এই বিন্দু আর এই যে ছেদ বিন্দু যোগ করে দেবো। এটা যোগ করে এটা পরিসীমাকে একটা বিন্দুতে ছেদ করলো, মনে করলাম এটা বি বিন্দু। এটা আমি এখানে দিতে পারতেছি না জায়গা মতো, শুধু সরে যাচ্ছে। তুমি তো সুন্দরভাবে স্কেল দিয়ে কম্পাস দিয়ে সুন্দরভাবে করতে পারবে, আমি এটা যোগ করছি আর কি, তুমি বুঝলেই চলবে। তাহলে আমি কি করেছি দেখো, এটা যদি x/2 হয় এটুকু x/2 হবে, মানে x/2 এর সমান করে এঁকেছি, কিন্তু এই কোণের সমান করে এখানে কিন্তু কোণ এঁকেছি। এইবার এই যে y/2 আছে না, y/2 এর সমান করে এই বিন্দুতে আবার y/2 এর সমান করে কোণ আঁকবো আর কি। তাহলে ব্যাসার্ধটা নিয়ে আগে, তাহলে এই ব্যাসার্ধের সমান করে এই একই বিন্দুতে এজি রেখার সাথে কোণ আঁকবো, কিন্তু এজি রেখার সাথে। তাহলে এজি এর সাথে যেহেতু কোণ আঁকবো এদিকে ছেদ করাতে হবে। এবার এই অর্ধেক আছে, এই পাশে অর্ধেক এ পাশের অর্ধেক, একই একটা নিলেই হবে। তাহলে এই যে অর্ধেক নিলাম, অর্ধেকের সমান করে এখন এটার সাথে একটা কোণ আঁকতে হবে, এটা কোণ আঁকবো। তাহলে এটা এবার যোগ করে দিব। তাহলে এইটার সাথে আবার এটা যোগ করবো। এখন যোগ করলে এটা মনে করো সি বিন্দুতে ছেদ করলো। তাহলে খেয়াল করো, এটা যদি y/2 হয় এটা অবশ্যই y/2 হবে। তাহলে আমি এখন এবিসি কে সেই উদ্দিষ্ট ত্রিভুজ বলতে পারবো। কিন্তু কেন কেন বিশ্বাস করবো যে এবিসি ত্রিভুজ হবে? এখন খেয়াল করো, আমাকে তো বলেছিল যে আমি এমন একটা ত্রিভুজ আঁকবো যে ত্রিভুজটির ভূমি সংলগ্ন কোণ একটা হবে এক্স, একটা হবে ওয়াই, আর বাকি তিন বাহুর যোগফল হবে এস এর সমান, সরি এস বলতেছি, পরিসীমা পি এর সমান। তা এখানে আমি তো শর্ত আমাকে দেখতে হবে এটা কি মানে কিনা, এই ত্রিভুজটি ওই শর্ত মানে কিনা, না মানলে তো আর হবে না। এখন তুমি একটু খেয়াল করো, আমরা কি এটা জানি যে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান হয়। দেখো আমি তোমাকে বলি, যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে এই পাশে যেটা হয় এটাকে বলা হয় বহিস্থ কোণ, আর এই ভিতরের কোণগুলোকে বলা হয় অন্তস্থ কোণ। এই বাহুর সাথে এই কোণের সাথে যে কোণটা এটাকে বলা হয় সন্নিহিত অন্তস্থ কোণ, আর এই দুইটাকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এই যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সবসময় সমান হয়। এটা কেন হয় এটা প্রমাণও খুব সহজ। দেখো এইটা আর এটা যোগ করলে কত ডিগ্রি হয়? 180, কারণ পুরোটা এক সরল কোণ। আবার এটার সাথে এই দুইটা যোগ করলেও 180 হয়। দেখো এটার সাথে এটা যোগ করলেও 180, এটার সাথে এই দুইটা যোগ করলেও 180। তাহলে তো বলাই যায় যে আসলে এই বাহিরের কোণটা আর এই দুইটার যোগফল আসলে সেম। এই জন্য আমরা বলতে পারি যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান, এবং এটা সবসময়ই হয়। এখন তুমি আমাকে বলো, এই যে একটা ত্রিভুজ, খেয়াল করো ভালো করে, এ বি ই একটা ত্রিভুজ, ই বি কে বর্ধিত করা হয়েছে, এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে না? তো এই বহিস্থ কোণের মান কি বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান হবে না? তা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের মধ্যে একটা আছে x/2, একটা আছে x/2, মানে একটা x এর অর্ধেক আর একটাও x এর অর্ধেক। তা অর্ধেক অর্ধেক যোগ করলে তো শুধু x হয়ে যাবে, তুমি লসাগু করো 2x/2 হবে, কাটাকাটি করলে শুধু x হবে, তার মানে এটা x। ঠিক একই কারণে এই ত্রিভুজের দেখো, এই ত্রিভুজের এই দুইটা কোণের যোগফল হবে এটার সমান, তার মানে এটা y। তার মানে এবিসি এমন একটা ত্রিভুজ যার ভূমি সংলগ্ন কোণ একটা x একটা y। এখন আসি পরেরটা, যে তিন বাহুর যোগফল কেন পি এর সমান। পি এর সমান হবে কি জন্য সেটা আমরা এখন বোঝার চেষ্টা করি। দেখো একটু, এই যে এই কোণটা আর এই কোণটা তো সমান করে আঁকছি আমরা, তাই না? তাহলে এই বাহু আর এই বাহু কি হবে? সমান হবে, কারণ আমরা জানি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হলে তার বিপরীত কোণ দুটাও কি হয়? সমান হয়। এর আগের সম্পাদ্যটার মধ্যেও কিন্তু আমি এভাবে বুঝিয়েছিলাম যে দুইটা কোণ যদি সমান হয় তাহলে বিপরীত বাহু দুটা কি হয়? সমান হবে। তাহলে বলো, এই কোণ আর এই কোণ যখনই সমান হয়ে গেছে তখনই এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু সমান হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি ইবি কে পরিবর্তন করে আমি যে কোনো সময় এবি ব্যবহার করতে পারবো। বুঝো কিন্তু ঠিক একই কারণে দেখো, এই কোণটা আর এই কোণটা সমান হওয়ার কারণে এই বাহুটা আর এই বাহুটাও সমান হয়ে গেছে। আমি যে কোনো সময় এই বাহুটার পরিবর্তে এই বাহুটা বসাতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ দুইটার মানই সমান। তাহলে বুঝো, এটাকে পরিবর্তন করে এটা বসানো যাবে, এটাকে পরিবর্তন করে এটা বসানো যাবে। এখন বলো তো, এটার সাথে এই মাঝখানের টুকু আর এইটুকু যোগ করলে কি পি এর সমান হয় না? পি তো আমি প্রথমে এটাই নিয়েছিলাম। তাহলে আমি এটাকে সরিয়ে এটা যদি বলে যে, তাহলে এটার সাথে এই মাঝখানেরটা, তার সাথে এটা না বলে এটা,
যোগ করলেও পি এর সমান হবে কি না। মানে তুমি যদি একবারে গাণিতিকভাবে প্রমাণ করতে চাও, তোমার যদিও পরীক্ষায় প্রমাণ তো লাগে না, পরীক্ষায় প্রমাণ লাগবে না। দেখো বিই আর বিসি আর সিজি যোগ করলে পি এর সমান হচ্ছে, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু মাত্রই বলছি আমরা বিই আর এবি সমান, বিই আর এবি সমান, তাহলে বি কে পরিবর্তন করে আমরা এবি লিখতে পারবো। আর এই যে সিজি, সিজি আর এসি সমান, কারণ এই কোণ আর এই কোণ সমান হওয়ার কারণে বিপরীত বাহু দুটি সমান হয়ে গেছে, তাহলে আমি সিজি এর পরিবর্তে যে কোনো সময় এসি বসাতে পারি। তাহলে বিসি ঠিক থাকলো, এখানে আমি আবার এসি বসিয়ে দিলাম। তাহলে কি তিন বাহুর যোগফল, মানে একটা ত্রিভুজ এবিসি যার তিন বাহুর যোগফল পি এর সমান, মানে এবিসি ত্রিভুজ এমন একটি ত্রিভুজ যার তিনটা বাহুর যোগফল পি এর সমান, ভূমি সংলগ্ন কোণদ্বয় এক্স এর আর ওয়াই এর সমান। তাহলে কি শর্ত মানছে না? তাহলে অবশ্যই শর্ত মানছে। তাহলে এবিসি কে আমি অবশ্যই বলতে পারবো এই যে যে ত্রিভুজটি আমাকে আঁকতে বলছে সেই উদ্দিষ্ট ত্রিভুজ। আমি আবার বলি, দেখো প্রথমে আমরা কি করব, পরিসীমা নিব, এটা বড় করে নিবা, কোণ দুইটা নিব এক্স আর ওয়াই, নেওয়ার পর এক্স এর অর্ধেক এবং ওয়াই এর অর্ধেক করে এখানে দুইটা কোণ আঁকবো, এটা একটা বিন্দুতে ছেদ করবে। পরে এই অর্ধেক করে, দেখো এই অর্ধেকটা, এই অর্ধেকের সমান করে এখানে আরেকটা কোণ আঁকবো এই শীর্ষবিন্দুতেই, এই বাহুর সাথে। আর এই ওয়াই বাই টু এর সমান করে এই বিন্দুতে এই বাহুর সাথে আরেকটা কোণ আঁকবো, যেন এই কোণটা আর এই কোণটা সমান হয়, এই কোণটা আর এই কোণটা সমান হয়। পরে এই কোণ দুইটা আঁকার পর এই দুইটা রেখা একটা বি বিন্দুতে ছেদ করবে ইজি এর, আরেকটা সি বিন্দুতে ছেদ করবে, তাহলে এ বি সি উদ্দেশ্য ত্রিভুজ হয়ে যাবে। এখন বর্ণনা কিভাবে দিবা, অঙ্কনের বর্ণনা দেখো, বিশেষ নির্বাচনের মধ্যে তুমি এভাবে লিখে দিতে পারবা। মনে করি এ বি সি ত্রিভুজের পরিসীমা পি এবং ভূমি সংলগ্ন কোণ একটা এক্স একটা ওয়াই, ত্রিভুজটি আঁকতে হবে। তারপর কি করবা, এটা আঁকার পর তুমি ত্রিভুজটি আঁকতে থাকবা। এখন ত্রিভুজটি আঁকার জন্য ত্রিভুজটি যেভাবে আঁকছো ঠিক সেভাবে অঙ্কনের বর্ণনা তুমি এখানে দিবা, অঙ্কনের বর্ণনা। এখন অঙ্কনের বর্ণনা কিভাবে দিবা, এভাবে দিব, আমি যেভাবে বলি সেভাবে লিখে নাও। দেখো তুমি দরকার হলে থামিয়ে থামিয়ে লিখে নিও। যে কোনো রশ্মি ইএফ থেকে তুমি নাম যা দিবা তাই লিখবা, নাম পরিবর্তন করলে তুমি পরিবর্তন করে লিখবা। যে কোনো রশ্মি ইএফ হতে পরিসীমা পি এর সমান করে ইজি অংশ কাটি, ইজি অংশ কাটি। এবার ইজি এর ই বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ জিইআই অঙ্কন করি এবং জি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে ইজিএইচ অঙ্কন করি। এবার কোণ জিইআই এর সমদ্বিখণ্ডক ইএ এবং কোণ ইজিএইচ এর সমদ্বিখণ্ডক জিএ অঙ্কন করি। ইএ এবং জিএ পরস্পর মনে করো এ বিন্দুতে ছেদ করে। এখন তুমি যদি এটাকে বর্ধিত করে দিতে, এটা তখন আলাদা আলাদা একটা নাম তুমি দিয়ে দিতে, দিয়ে বলতে যে এটা সমদ্বিখণ্ডক, এটা সমদ্বিখণ্ডক এবং এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। যেহেতু আমি একই জায়গা দিয়ে দিয়েছি, একদম মিলে গেছে, এই জন্য আমি বলতেছি এটা সমদ্বিখণ্ডক, এটা সমদ্বিখণ্ডক এবং এই দুইটা ওই এ বিন্দুতেই ছেদ করছে। এখন এই এ কে কেন্দ্র করে কোণ x/2 এর সমান করে, দেখো x/2 এর সমান বলবা, এই কোণের নাম বলার দরকার নাই। যদি এটা বলতে চাও তাহলে এইভাবে বলবা, কোণ AEG এর সমান করে কোণ EAB অঙ্কন করে। আর তুমি যদি বলো যে না এটা আমি করতে চাই না, আমি লিখবো কোণ x/2 এর সমান করে কোণ EAB অঙ্কন করি এবং y/2 এর সমান করে কোণ GAC অঙ্কন করি। তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। মানে তুমি যা করেছো ওইটাই অঙ্কনের বর্ণনার মধ্যে লিখে দিবা, তাহলেই হয়ে যাবে, তাহলে তুমি নাম্বার পেয়ে যাবে। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।